জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সব থেকে বড় গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম? কোন কোন সরকারি দপ্তরে পাওয়া যাবে? কেন নেওয়া হচ্ছে পারিবারিক তথ্য? ব্যাখ্যা মন্ত্রী অগ্নিমিত্রার। কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের। লুকিয়ে ছিল মন্দারমণিতে, ধরা পড়ার পরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো তৃণমূলের যুব নেতাকে। উঠল চোর চোর স্লোগান। কে এই বনি? গোসেবায় মাতলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, গোমাতার পা ধুয়ে খাওয়ালেন খাবার। আর কি কি করলেন? হাতলে থাকা হেলমেটে গিজগিজ করছে মৌমাছি। পার্কিংয়ে থাকা বাইক নিতে গিয়ে চক্ষু চরক গাছ তরুণের, ভিডিও ভাইরাল। আনতে হলো টাকা গোনার মেশিন, বাদুড়িয়ার পাটক্ষেত থেকে উদ্ধার কত কোটি। আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষ, বিজেপি জেলা সভাপতির বাড়িতে ঢুকে বেধড়ক মার। নারী বিদ্বেষী মন্তব্য, কল্যাণের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ কাকলির, পাল্টা হুঁশিয়ারি টিএমসি সাংসদের। তলব থেকে গ্রেপ্তারি, সবই বেআইনি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুজিত। কারা কারা পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা? কিভাবে করবেন আবেদন? বাদ যাচ্ছে লক্ষ লক্ষ। রাকিবুলের পর উত্তম সাউ, লক্ষ্মীর ভান্ডার নিয়ে গ্রেপ্তার তৃণমূল আরেক নেতা। তৃণমূল আর থাকবে না, দলের কোনো ভবিষ্যৎ নেই, সোশ্যাল মিডিয়ার পোস্টের পরে ফের বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। সাবাস, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা জালে উঠতেই পুলিশকে সংবর্ধনা গ্রামবাসীদের। এবার হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত দুর্গাপুরের তৃণমূল কাউন্সিলর, কোর্টে হাজির করাতেই উঠল চোর চোর স্লোগান। অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে, প্রশ্ন কুণালের। মোদি আমার দোকানে না এলেই ভালো হতো, বললেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। তৃণমূলকে না কবিতার ছলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, ঝালমুড়ি খেতে খেতে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাহাড় প্রমাণ দুর্নীতিকে আর সমর্থন করতে পারছি না, তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা চিকিৎসক নেতা শান্তনু সেনের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাটিদের অপমান করার অভিযোগ। সারা রাত ধরে তৃণমূল নেতার পাট খেতে লুকোনো টাকা গুনল পুলিশ, অঙ্ক জানলে চোখ কপালে উঠবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সব সদস্যের খুঁটিয়ে তথ্য কেন জেনে নিচ্ছে সরকার? আসল কারণ জানালেন শুভেন্দু। নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, উঠল চোর চোর স্লোগান। ছোড়া হলো ডিম, অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়, বলল বিজেপি। পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে অন্নপূর্ণা যোজনার ফর্মে। তৃণমূল উধাও, সক্রিয় পুলিশ, রাজ্যে পালাবদল হতেই 6 মাস আগের ছবি আমূল বদলে গেল বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে। বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান বাস মালিকেরা। রাস্তায় পুরুষদের প্রকাশ্যে প্রস্তাবে জরিমানা, ময়লা ফেলা থুতু ফেলাতেও নেওয়া হবে ফাইন। চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। একের পর এক অভিযোগে পুলিশের জালে জাহাঙ্গীর ঘনিষ্ঠ ইসরাফিল, এবার নজরে পুষ্পা। ট্যাংরায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, রয়েছে কারণ নিয়ে ধোঁয়াশা, হয়রানির অভিযোগ স্থানীয়দের। রেড রোড অতীত, নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদের নামাজ পাঠ করলেন সংখ্যালঘুরা। মার্কিন দূতাবাসের চাপে ডোনাল্ড ট্রাম্পের কুরবানি আটকে দিল বাংলাদেশ সরকার। মেনুতে মাছ মাংস ডিম, হোল্ডিং সেন্টারে বিদেশি অতিথিদের জন্য ইলাহি আয়োজন। শুধু হোল্ডিং সেন্টার নয়, লুকিয়ে লুকিয়ে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি রুখতে আরও বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের। ঈদের কুরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট সদৃশ মহিষের স্থান হলো ঢাকার চিড়িয়াখানায়। ফের প্রবাসে প্রাণ গেল ভারতীয় ছাত্রীর, কানাডায় কুপিয়ে খুন গুজরাটি তরুণীকে। বিধায়কদের একজোট রাখতে হবে, রবিবার তৃণমূল নেত্রীর বাড়িতে বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শোভনদেব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই। ওই দিন রাতেই ওয়েবসাইটের নামও প্রকাশ্যে এনেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এ বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস ও ডিএম অফিস, পৌরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা। এদিন তিনি বলেন, যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলি আপনারা দিয়ে দিন, কারণ গত 15 বছরে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। ওই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না, এতদিন ইচ্ছে করে সেগুলি দেখা হয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই এই প্রকল্প চলে। আমরা চাই যার পাওয়া উচিত তিনি প্রকল্পের সুবিধা পান, এটাই আমরা চাই। তার কথায়, যারা ট্যাক্স দেন তাদের কি এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত, সেটা আপনারা ভেবে দেখুন। যা আগের সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পেতে দেয়নি, আমরা সব সুবিধা দেব। ডিবিটি মাধ্যমে টাকা পৌঁছে যাবে। 3 জুন নবান্ন থেকে অফিসিয়ালি 5-6 জনকে আমরা প্রকল্পের সুবিধা দেওয়ার মাধ্যমে শুরু করব। কেন তথ্য নিচ্ছে সরকার, সেই বিষয়টিও পরিষ্কার করে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানান, আপাতত আয়করের বিষয়টা আমরা দেখছি, আর বাকি ডেটাগুলি আমরা দেখে নিতে চাইছি ভবিষ্যতের জন্য। একেবারে সব ডেটা আমরা দেখে নিতে চাইছি। আমি মা বোনদের অনুরোধ করব, আপনারা অসত্য কথা লিখবেন না, তাহলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন। কারণ এই তথ্যের উপরেই যাচাই প্রক্রিয়া চলবে। গরিব মা বোনেরা টাকা পান, সেটা আমরা চাইছি। যার কোনো ইনকাম ট্যাক্স ফাইল নেই তিনি অবশ্যই টাকা পাবেন। যিনি আবেদন করছেন তার ক্ষেত্রটাই আমরা যাচাই করব। মন্ত্রীর কথায়, এতদিন সংখ্যালঘু পুরুষ ও বহিরাগতরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনো বিষয় নেই যে আগামী 2-3 দিনের মধ্যেই সব ফর্ম ফিল আপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না, তারাও পাবেন। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা পাবেন। আজ বৃহস্পতিবার ঈদ উৎসব পালন চলছে। এতদিন এই মসজিদ ছিল কলকাতা বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের অন্দরে। এটিকে বলা হয় বাকরা মসজিদ। এবার সেটাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে, কারণ এই মসজিদ রয়েছে রাজ্য সরকারের জমিতেই। দীর্ঘ 80 বছর ধরে এই মসজিদ এখানে রয়েছে, আর তার জেরে নানা অসুবিধা হয় বলে অভিযোগ উঠেছে। কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে, আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানওয়ের কাছেই অবস্থিত শতাব্দী প্রাচীন মসজিদ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বকরি ঈদ মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পুনরায় আলোচনা করে এই মসজিদ সরিয়ে দেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে রাজ্য প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। পরদিনই একটি বিশেষ দল ওই মসজিদ পরিদর্শন করতে যান। ঐতিহাসিক ধর্মীয় স্থান বিমানবন্দরের ভিতরে থাকায় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে বিমানবন্দরের একটি রানওয়ের কাছেই মসজিদ অবস্থিত হওয়ায় বিমানের টেক অফ এবং অবতরণের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ তুলেছেন একাধিক পাইলটরা। বিমানবন্দর সূত্রে খবর, 30 বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ সরানোর বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়ে বিজেপি সরকার গঠনের পর এই ইস্যুটি নতুন করে গতি পেয়েছে। বিজেপির পক্ষ থেকে বরাবরই ওই মসজিদ দাবি করা হয়ে আসছে। তৎকালীন বিরোধী দল নেতা তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি তুলে আসছেন। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। এই কঠিন সিদ্ধান্ত নিতে পারার জন্য সকলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা, আর তার জেরে কলকাতা বিমানবন্দর প্রকৃতপক্ষে আন্তর্জাতিক হতে চলেছে। নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে এই মসজিদ। জরুরি পরিস্থিতিতে এই সেকেন্ডারি রানওয়েকে ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে বাকরা মসজিদ। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা চাই না বিমানবন্দরের কোনো ক্ষতি হোক বা সুরক্ষায় বিঘ্ন ঘটুক। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিমানবন্দরের বাইরে আরও বড় একটি মসজিদ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। হাওড়ার পরে এবার কাঁচরাপাড়া বেঁধে এলাকার যুব তৃণমূল নেতা জনৈক বনিকে কোমরে দড়ি ঘোরালো পুলিশ। উঠল চোর চোর স্লোগান। এদিন হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তৃণমূলের যুবনেতা অভিজিৎ রায় ওরফে বনিকে কাঁচরাপাড়ার 3 নম্বর ওয়ার্ডে ঘোরায় বীজপুর থানার পুলিশ। সোমবার পুলিশ বনিকে নিয়ে যায় বাবু কোয়ার্টার ও নবীনপল্লী এলাকায়, যাকে বনির ডেরা বলেই দাবি স্থানীয়দের। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ কোয়ার্টারের ভিতরে পুরসভার বালতি মজুত করে রাখা হতো এবং সেগুলি বিক্রিও করা হতো। পাশাপাশি ওই কোয়ার্টারে কে থাকবে, কে ঘর পাবে, সবকিছুই বনির নির্দেশে চলতো বলে দাবি স্থানীয়দের। এমনকি সেখানে অসামাজিক কাজকর্ম চলতো বলেও অভিযোগ ওঠে। প্রসঙ্গত শনিবার রাতে মন্দারমণি থেকে বনিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপর তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিয়ে যায় কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায়। সেই সময় এলাকাবাসীরা পিছন থেকে চোর চোর স্লোগান দিতে থাকে। যদিও বনির দাবি
তৃণমূলের যেসব নেতা চুরি করেছে তারা পালিয়ে গেছে, আমি চুরি করিনি তাই পালাইনি। স্থানীয়দের অভিযোগ, শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, গোটা কাঁচরাপাড়া জুড়েই দীর্ঘদিন ধরে বনির দৌরাত্ম্য চলত। সম্প্রতি হাওড়ার সাকরাইলে বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্টে স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটল পুলিশ। বিধায়ক ঘনিষ্ঠকে এই অবস্থাতেই রাজপথে ঘোরালেন পুলিশ কর্তারা। ট্রাফিক হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। তোলার অভিযোগ ওঠে তার নামে, কোটি টাকা তোলার অভিযোগ। সম্প্রতি গ্রেপ্তার করা হয় বিধায়ক ঘনিষ্ঠ শাহিন মোল্লাকে। কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে অভিযুক্তকে রাস্তায় ঘোরায় পুলিশ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কন মন্দিরে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সেজে উঠেছিল গোটা এলাকা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মায়াপুর চত্বর। হেলিকপ্টারে আসেন তিনি। মায়াপুর পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানালেন সন্ন্যাসীরা। কথা বলেন সন্ন্যাসীদের সঙ্গে, ঘুরে দেখেন মন্দির চত্বর, তারপর অংশ নেন পুজোয়। স্কনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর স্কনের গোশালায়ও বিশেষ পুজোয় বসেন তিনি। যজ্ঞানুষ্ঠানের পর গোশালায় যান মুখ্যমন্ত্রী। স্কনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। পা ধুয়ে দেওয়ার পর গোমাতাকে খাবারও খাওয়ান। অনেকক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। এরপর গোশালা থেকে স্কনের চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে যান। সেখানে পুজোও করেন। রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার পর সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপর স্কনের প্রতিষ্ঠাতা শ্রী অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরে গিয়ে পুজো করেন। স্কন কর্তৃপক্ষের আমন্ত্রণের পর বৃহস্পতিবার সকালে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলা থেকে হেলিকপ্টার করে তিনি রওনা দেন মায়াপুরে। সকাল 11টা নাগাদ তিনি পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে এই মায়াপুর মন্দির চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। কীর্তনের তালে তালে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, এর আগে বেলুর মঠেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত 21শে মে বেলুরে গিয়ে মহারাজদের সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে স্বামীজির আদর্শের কথা তুলে ধরেন। গাছের ডালে বা বাড়ির কার্নিশে মৌমাছি বাসা বেঁধেছে, এমন দৃশ্য হামেশাই নজরে পড়ে। তাই বলে হেলমেটের ভেতরে মৌমাছির চাক। এই দৃশ্য যেমন অদ্ভুত তেমনই ভীতিপ্রদ। গাছ বা বাড়ির কোণা ছেড়ে শেষমেশ হেলমেটের মধ্যেই দিব্যি আস্তানা গেড়েছে হাজার হাজার মৌমাছি। সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিওই দেখা গিয়েছে। রাস্তার ধারে বাইকে ঝুলিয়ে রাখা একটি হেলমেট ঘিরে বসে রয়েছে হাজার হাজার মৌমাছি। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে একটি হেলমেট বাইকের হাতলে ঝুলে রয়েছে, তাতে ঠিক ঠিক করছে মৌমাছি। সংবাদ প্রতিবেদনে অনুসারে ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। মৌমাছির হুলের কথা ভাবলেই শিউরে ওঠার মতো অবস্থা হয় আমাদের। বাইকের মালিক মৌমাছিদের নিয়ে এমন এক অভিজ্ঞতা মুখোমুখি হয়েছিলেন যা তার ধারণার বাইরে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। বাইকটি পার্ক করে রেখে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। পরে বাইক ফেরত আনতে গিয়ে চক্ষু চড়ক কাজ হয়ে যায় তার। হেলমেটে মৌমাছির সংখ্যা এত বেশি ছিল যে মনে হচ্ছিল মৌচাকটি বহু বছর ধরে সেখানে রয়েছে। ভিডিওয় এই দৃশ্য দেখে ভয় পেয়ে ওই ব্যক্তি পরিবেশ বিভাগকে খবর দেন। পরিবেশ বিভাগের কর্মীদের একটি দল মৌমাছিগুলোকে সরিয়ে নিয়ে যায়। পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে এটাই মৌমাছিদের পরিযানের সময়। তারা গাছের ছাদে এবং অন্য যে কোনো জায়গায় নিজেদের বাসা তৈরি করে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার নগদ টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগে মাটি থেকে বেরিয়ে এলো টাকার পাহাড়। প্রথমে সরকারি ত্রিপল মজুদ, তারপর হোটেল থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার, আর এবার পার্টি অফিসের পিছনের জমি খুঁড়ে মিলল কোটি কোটি টাকা। উদ্ধার হওয়া নগদের পরিমাণ এতটাই বেশি ছিল যে শুধু বস্তা নয়, ব্যবহার করতে হয়েছে ট্রলি, ড্রাম এবং টাকা গোনার মেশিনও। উত্তর 24 পরগনায় উদ্ধার টাকার পাহাড়। সূত্রে খবর, বুধবার দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তদন্তকারী দল পৌঁছয় বাদুড়িয়া তৃণমূল কার্যালয়ের লাগোয়া একটি পাট খেতে। সেখানে নির্দিষ্ট একটি জায়গায় খোঁড়াখুড়ি শুরু হতেই একের পর এক ব্যাগ ভর্তি নগদ অর্থ হাতে আসে। পরে সেখান থেকে 4টি ট্রলি ভর্তি টাকা এবং একটি বড় বস্তা উদ্ধার করা হয়। টাকার অঙ্কে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা হতবাক হয়ে পড়েন। উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা থানায় নিয়ে যাওয়ার পর শুরু হয় দীর্ঘ গণনার প্রক্রিয়া। ব্যাংক আধিকারিক, প্রশাসনিক কর্মী এবং পুলিশের উপস্থিতিতে একাধিকবার টাকা গোনা হয়। রাতভর সেই প্রক্রিয়া চলার পর ভোরের দিকে পুলিশ জানায় মোট উদ্ধার হওয়া নগদের পরিমাণ 2,24,00,000 টাকা। প্রসঙ্গত ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। গভীর রাতে এলাকার বাসিন্দাদের একাংশ দেখতে পান দীপঙ্কর ভট্টাচার্যের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে অফিসের সামনে আগুন জ্বালিয়ে সরকারি নথি পোড়ানোর অভিযোগ ওঠে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা খবর দেন বাদুড়িয়া থানায়। পরে পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে চলে যান দীপঙ্কর ও তার ঘনিষ্ঠরা। এরপর রাতেই পার্টি অফিস ও একটি বাগান বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় প্রায় 4,000 সরকারি ত্রিপল। দীপঙ্করের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় 2টি পৃথক মামলা দায়ের হয়। সোমবার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বাদুড়িয়ার প্রধানকে। সেই সময় তার কাছ থেকেও প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি। গ্রেপ্তারির পর তদন্তে নতুন মোড় আসে এবং সামনে আসে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল নগদের হদিশ।
গভীর রাতে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল উত্তর 24 পরগনার বারাসাত জেলা বিজেপির অন্দরে আদি নব্য শিবিরের দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার প্রকাশ্য রক্তাক্ত সংঘর্ষের রূপ নিল। হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি ক্লাব ঘরের দখলকে কেন্দ্র করে দুপক্ষের লড়াইয়ে চলল ধারালো অস্ত্রের ক্ষোভ। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন ক্ষুব্ধ এক পক্ষ সরাসরি বিজেপি জেলা সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় জেলা সভাপতি সহ দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বারাসাত টাকি রোড ও হাসপাতাল চত্বরে রাতভর ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার মধ্যরাতে বারাসাতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে একটি ক্লাবের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়াকে কেন্দ্র করে আদি বিজেপি এবং নব্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতি এবং পরে লাঠালাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এবার আরও যুদ্ধংদেহী কাকলি ঘোষ দস্তিদার। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে এবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ। বারাসাতের 4 বারের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সংসদের ভেতরে তার আচরণ ও মন্তব্যে তিনি অপমানিত হয়েছেন বলেই অভিযোগ করেছেন কাকলি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ ঠুকলেন কাকলি। স্পিকারকে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন লোকসভায় তার উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ। শুধু তাই নয়, লোকসভায় নারীদের প্রতি কল্যাণের মানসিকতা ও মনোভাব অত্যন্ত নেতিবাচক এবং বিরূপ বলেও স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন তিনি। বুধবার 28 তারিখ তিনি চিঠি পাঠান সাংসদ কল্যাণের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ দায়ের করার জন্য স্পিকারের অনুমতি চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি অভিযোগ জানান কল্যাণ লোকসভার ভিতরে বারবার তাকে মৌখিক হেনস্থা করেন, নারী বিদ্বেষের অভিযোগও তোলেন। লোকসভার স্পিকারকে পাল্টা চিঠি দেওয়ার কথা জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই ইস্তফা গ্রহণও করে নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারপর তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে গ্রেপ্তারি, গোটা প্রক্রিয়াকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী নেতা সুজিত বসু। ইডির তরফে ইডির তরফে এফআইআর দায়ের, জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত গ্রেপ্তারি। তদন্তকারী সংস্থার প্রতিটি পদক্ষেপকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছেন তিনি। বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত যোগ্য সুবিধাভোগী মহিলাকে এই প্রকল্পের জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় থাকা লক্ষ লক্ষ বেনজল বা বেআইনি উপভোক্তাকে বাদ দিতেই এই কঠোর যাচাইকরণ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নবান্ন থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আগের জমানায় লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষেত্রে কোনো সঠিক স্ক্রুটিনি বা যাচাইকরণ করা হয়নি। একই পরিবারের একাধিক ব্যক্তি যেমন টাকা পেয়েছেন তেমনই এমন লক্ষ লক্ষ ভুয়ো নাম তালিকায় ঢুকে আছে যারা আদতে এই সুবিধার যোগ্য নন। সরকারি কোষাগারের টাকা এভাবে অপচয় হতে দেওয়া যায় না। তাই আমরা পুরোপুরি স্বচ্ছতা আনতে চাই। 2রা জুনের মধ্যে যারা আবেদন করবেন তারা জুন মাস থেকেই পাবেন সুবিধা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 3 মাস এই প্রক্রিয়া চলবে। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চলবে। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই টাকা পাবেন। কারা কারা পাবেন সুবিধা? শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। যারা আয়কর দেন, যারা সরকারি চাকরি করেন নিয়মিত, যারা বেতন পান বা পেনশন পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। পাশাপাশি এদিন তিনি জানান প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে।